acted. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা, ব্লক করা আছে তো, ব্লক করা আছে তো, 3 নম্বর ব্লক করা আছে তো, দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা, ব্লক করা আছে কিনা দেখে যান, ব্লক করা আছে তো, ব্লক করা আছে তো। 95% ভোট রাস্তায় রণক্ষেত্র আর সংখ্যার ভেতরে লুকোনো ঠান্ডা বিস্ফোরণ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2/3, কিন্তু অঙ্ক বলছে ধাক্কা খাচ্ছে তৃণমূল কংগ্রেস, উঠছে ভারতীয় জনতা পার্টি। তবু কিন্তু সিংহাসন টলছে না। 70 সিটের লিড, 5 থেকে 6% ভোটের ফারাক, আর ফলের দিন পর্যন্ত টান উত্তেজনা। এই লড়াই শুধু সরকার গড়ার নয়, বাংলার রাজনৈতিক ভবিষ্যৎকে লিখবে সেটার ফাইনাল শোডাউন। 182 বনাম 109, অঙ্কটা কি মিলে গেছে নাকি আসল খেলাটা শুরু হবে 4 মে গণনা কেন্দ্রে? নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ইতিহাস তৈরি হলো আরো একবার। দ্বিতীয় দফার ভোট শেষ, আর যা পরিসংখ্যান সামনে আসছে তা রীতিমতন চমকে দেওয়ার মতন। অন্তিম দফাতেও 90% গণ্ডি পার করে গেল ভোটিং। ভাবা যায় প্রথম দফায় বাংলা যা দেখিয়েছিল, দ্বিতীয় দফায় তাকেও ছাপিয়ে গেল। পূর্ব বর্ধমানে তো রেকর্ড 95% ভোট। নদিয়া হোক বা হুগলি, সব জায়গাতেই ওই 92 থেকে 93% খেলা। কিন্তু এই বিপুল ভোট কি শুধু গণতন্ত্রের উৎসব, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো বিপদ? ভোটের মাঠ এবার রণক্ষেত্র। শুরুতেই আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আঙুল তুললেন কেন্দ্রীয় বাহিনীর দিকে। তার অভিযোগ সিআরপিএফ নাকি বুথ দখল করছে, মহিলা আর শিশুদের উপর চড়াও হয়েছে। উল্টো থেকে বিজেপিও চুপ নেই। তাদের দাবি, যেখানে যেখানে ইভিএম এ পদ্মফুল আছে সেখানে টিএমসি কর্মীরা নাকি সেলোটেপ মেরে রেখেছে। বোতাম টিপবেন কি করে? মারপিট, লাঠিচার্জ, স্লোগান, ইভিএম নিয়ে কারচুপে। বাদ থাকলো না কিচ্ছু। নির্বাচন কমিশন তো বলেই দিল অভিযোগ সত্যি হলে আবার ভোট হবে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। দিল্লি যে বিশাল রণসজ্জা নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়লো, সেটা কি উল্টে মমতার হাত শক্ত করে দিল? গত 15 বছরের শাসনে মানুষের মনে যে ক্ষোভ ছিল, হাজারটা প্রশ্ন ছিল, দিল্লির এই আগ্রাসনকে এক ধাক্কায় সেই সমস্ত প্রশ্নকে ধামাচাপা দিয়ে দিল। খুব অদ্ভুত একটা বিষয় খেয়াল করুন, যে এলাকায় পুলিশ অবজারভার বা আইপিএস অফিসারেরা টিএমসি নেতা কর্মীদের টার্গেট করলেন, ঠিক সেই এলাকাতেই টিএমসির ভোট শতাংশ হু করে বেড়ে গেল। বিজেপি যে শীত কাটতে চেয়েছিল সেই ছক তবে ভেস্তে গেল। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মূলে ছিল দুটো কাটা, একটা এসআইআর আর অন্যটা পুলিশ অবজারভার। আর এই দুটো থেকেই বেরিয়ে এলো সেই চিরপরিচিত ইস্যু, হিংসা আর নিরাপত্তা, যে পরিচয়ে বাংলার রাজনীতি বছরের পর বছর চলছে। শেষ বেলায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও কি তবে পরিস্থিতি সামাল দেওয়া গেল, নাকি লড়াইটা আরো জটিল হয়ে গেল? ভোটের ময়দানে আসল খেলাটা কিন্তু পর্দার আড়ালে ঘোরে। খেয়াল করুন, ভোটের ঠিক আগেই একটা নোটিফিকেশন এলো, বলা হলো ভোটের পরদিনই সমস্ত বাহিনী ফিরে যাবে। অথচ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারের অন্তিম লগ্নে হুঙ্কার দিয়ে বলেছিলেন বাহিনী থাকবে পাক্কা 60 দিন। মাঝপথে এই ইউটার্ন কেন? আবার ভোটের মাঝে খবর এলো 500 কোম্পানি সিএপিএফ আপাতত সরছে না। এই যে বারবার মত বদল, এই কনফিউশন, এটা কি কোনো বিশেষ বার্তা? প্রথম আর দ্বিতীয় দফার ভোট কাটাকুটি করলে একটা বড় প্রশ্ন সামনে আসে, বিজেপি যে নিপুণ ছক কষেছিল তাতে তারা কি সফল? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সেই মহাপরিকল্পনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই ঢাল কি অটুট রইল নাকি ফুটো হয়ে গেল? আর এই দুই মহারথীর লড়াইয়ে বাকিরা কোথায়? বামপন্থীরা কি তবে ইতিহাসের পাতায় চলে গেল? কংগ্রেস কি টিমটিম করে জ্বলছে নাকি পুরোপুরি নিভে গেছে? এবার বাংলার রাজনীতিতে এমন এক মোটা দাগের বিভাজন রেখা টানা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। একদিকে মোদী সাইড জুড়ি, আর অন্যদিকে একা কুম্ভ মমতা। বড় প্রশ্ন হলো মাঠে ঠিক কি ঘটলো, পরিসংখ্যান কি বলছে? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। মেদিনীপুর, পূর্ব হোক বা পশ্চিম, বিজেপি ভেবেছিল দেওয়াল গুড়িয়ে দেবে, কিন্তু পারলো কি? না। উত্তর 24 পরগনাতেও দাঁত ফোটাতে পারলো না গেরুয়া শিবির। হুগলি, হাওড়া, কলকাতা, বিজেপির সেই তথাকথিত বিজয় রথ এখানে এসে থমকে গেল। পূর্ব বর্ধমানে খাতা হয়তো খুলবে, কিন্তু তা এতটাই নগণ্য যে ধর্তব্যের মধ্যেই পড়ে না। হ্যাঁ,
বিজেপি কিছুটা জমি পেয়েছে ঠিকই, নদিয়া, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং কিংবা মালদহ এই জায়গাগুলোতে তারা লড়াই দিয়েছে। মুর্শিদাবাদে আগের চেয়ে শক্তি হয়তো দ্বিগুণ হয়েছে, কিন্তু সেই দ্বিগুণ মানে কত? বড়জোর 2 থেকে 5টা আসন। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যে বড় জয়ের আশা দিল্লি করেছিল, সেখানেও লড়াইটা সির্ফ সমানে সমানে গিয়ে ঠেকেছে। এবার একটু মনস্তাত্ত্বিক দিকটা বোঝার চেষ্টা করুন। বিজেপি কি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো? এসআইআর এর মতন বিষয়গুলোকে এত বড় ইস্যু করা কি ঠিক হলো? দিল্লি বারবার বলতে থাকলো মমতা আর টিএমসির গুন্ডাদের ভয়ে বাংলার মানুষ ভোট দিতে পারে না। ক্যামেরার সামনে বসে থাকা শহরের মানুষের কানে এই কথাগুলো হয়তো ভালো লেগেছে, কিন্তু গ্রাম বাংলার ছবিটা ছিল একেবারেই আলাদা। গ্রামের মানুষ কিন্তু বলছে না যে তারা ভয় পেয়ে রয়েছে, উল্টে সেখানে মানুষের মধ্যে এক অদ্ভুত জেদ আর রাগ চোখে পড়েছে। আর এই রাগ বিজেপির উপর নয়, এই রাগ দিল্লির পাঠানো সেই বিশাল আধা সামরিক বাহিনীর উপর। গ্রামের মানুষ দেখছে সামনে থাকছে বিজেপির নেতার মুখ আর পেছনে বন্দুকধারী বাহিনীর হুঙ্কার। যে কোনো রাজ্যে নিরাপত্তার কথা যখন ওঠে তখন সেটা আইনের শাসনে হওয়া উচিত, কিন্তু যখন সাধারণ মানুষ দেখে যে খোদ নিরাপত্তা বাহিনী আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তখন হিতে বিপরীত হতে বাধ্য। আর ঠিক সেই ক্ষোভের বিস্ফোরণই কিন্তু আমরা ফলতার মতন জায়গায় লক্ষ্য করলাম। বাহিনীকে তবে সুরক্ষার বদলে ভয়ের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, আর সেই ভয় কি বুমেরাং হয়ে ফিরে এলো? ফলতার দিকে একবার তাকান। গতকাল সেখানকার ভোটিং প্যাটার্নটা ছিল দেখার মতন। ধাপে ধাপে পারদ চড়ছিল। উত্তরপ্রদেশ থেকে পুলিশ অবজারভার হয়ে আসা আইপিএস অফিসার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে হন্যে হয়ে খুঁজছিলেন। তাকে কেন্দ্র করেই যেন এলাকায় এক অদ্ভুত জেদ তৈরি হয়ে গেল। ফল ফলল হাতে নাতে। ভোটের কারেন্ট সেখানে মারাত্মক গতিতে ছুটল। একই ছবি দেখা গেল ডায়মন্ড হারবারেও। দক্ষিণ 24 পরগনার প্রায় সর্বত্রই পরিস্থিতি ছিল একই রকম। ভোট হলো চরম উত্তেজনার মধ্যে। আপনি যেদিকেই তাকান, শুভেন্দু অধিকারী হোক বা সাধারণ কর্মী, সবার চোখ গিয়ে থমকে যাচ্ছিল সেই আধা সামরিক বাহিনীর উপর। বুথের বাইরে গালিগালাজ, উত্তেজনা, ধস্তাধস্তি কিছুই বাদ নেই। কিন্তু এই হিংসা কি মানুষকে ঘরে আটকে রাখতে পারলো? একদম না। বরং 92 থেকে 95% ভোট দিয়ে মানুষকে তারা বুঝিয়ে দিল তারা ময়দান ছাড়ার পাত্র নয়। এবার আসি দক্ষিণ কলকাতার অঙ্কে। যে দক্ষিণ কলকাতায় গতবার সবকটি আসন তৃণমূল পেয়েছিল, এবারও কিন্তু সেখানে বিজেপি খুব একটা সুবিধা করতে পারলো বলে মনে হচ্ছে না। ভবানীপুর তো এই খাস তালুকেরই অংশ। খোদ শুভেন্দু অধিকারীর জন্য এখানকার লড়াই কি তবে আরো কঠিন হয়ে উঠল? বরং প্রশ্ন উঠছে, এখানে কি গতবারের চেয়েও বড় হারের মুখ দেখতে হতে পারে বিজেপিকে? আসলে দিল্লি যে জালটা বুনেছিল, পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার আর টাকা পয়সার হিসেব নিকেশের জন্য এক্সপেন্ডিচার অবজারভার করে আইআরএস অফিসার নিয়োগ, সেই সবটাই বুমেরাং হয়ে গেল। ভোটারদের কাছে ইস্যুটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন রইল না, উল্টে ইস্যু হয়ে দাঁড়ালো দিল্লির নজরদারি। শহুরে ভোটারদের কাছে যে শাসক বিরোধী ইস্যুগুলো থাকার কথা ছিল, সেগুলো যেন হঠাৎ করে কর্পূরের মতন উবে গেল। উত্তর আর দক্ষিণ কলকাতা মিলিয়ে 11টি আসনের মধ্যে বিজেপি যদি একটাও আসন বের করতে পারে, তবে সেটাই হবে তাদের জন্য বিরাট মিরাকেল। ভাবা গিয়েছিল এক, আর হচ্ছে আরেক। রাজনীতির এই চোরা স্রোত কি বিজেপি বুঝতে পেরেছিল? আমাদের টিম গ্রাউন্ড লেভেলে মানুষের সঙ্গে কথা বলে দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে ক্ষোভ এই যে বাংলার শিক্ষিত তরুণ তরুণীরা, যাদের অনেকের হাতে হয়তো কাজ নেই, বেকারত্বের জ্বালা রয়েছে। বিজেপি ভেবেছিল এই ক্ষোভটাই তাদের পালে হাওয়া দেবে, কিন্তু হিসেবটা উল্টে গেল অন্য জায়গায়। এই প্রজন্মের মাথায় এখন একটা বড় প্রশ্ন, দিল্লির শাসকরা যদি বাংলায় এসে ছড়ি ঘোরায়, তবে কি আদৌ কর্মসংস্থান হবে, নাকি উল্টে গুজরাটি রাজস্থানীদের দৌরাত্ম্য বাড়বে? গতকাল শহুরে তরুণ ভোটাররা ঘর থেকে বেরোলেন। আগে যারা ভোট দিতে খুব একটা উৎসাহ দেখাতো না, তারাও এবার লাইনে দাঁড়ালো। অদ্ভুত ব্যাপার কি জানেন? আমাদের টিম দেখলো তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভালো মন্দ আর প্রধান ইস্যু রইল না, তাদের ইস্যু হয়ে দাঁড়ালো ন্যাশনাল গভর্নেন্স। তারা প্রশ্ন তুলছে, দেশ জুড়ে শিক্ষা, উন্নয়ন আর কর্মসংস্থানের যে হাল, তার দায় নেবে কে? বাংলার মেধাবী ছেলেমেয়েরা এখন মুম্বাই, বেঙ্গালুরু, এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে রয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে তাদের যোগাযোগটা খুব স্ট্রং।
তারা দেখছে বাইরের রাজ্যগুলোর আসল পরিস্থিতি কি। ফলে কলকাতা উত্তর আর দক্ষিণ মিলিয়ে যে 11টা আসন, সেখানে দিল্লির এই হম্বিতম্বি আর অফিসারদের দৌড়ঝাঁপ সত্ত্বেও 11-0 হওয়ার সম্ভাবনাই প্রবল। তবে নদিয়ার ছবিটা একটু আলাদা। সেখানে 17টি আসনের মধ্যে বিজেপি এবার ডবল ডিজিটে পৌঁছে যেতে পারে। গতবার 8 থেকে 9টি ছিল, এবার হয়তো 11 থেকে 12টা আসন তারা পেয়ে যেতে পারে। নদিয়ায় বিজেপিকে বেশ শক্তিশালী দেখিয়েছে। হাওড়াতে গতবার বিজেপি ছিল 0, এবার সেখানে বিজেপির খাতা খুলছে। বালি, হাওড়া উত্তর, এখানে হাড্ডাহাড্ডি লড়াই। উলুবেড়িয়া পূর্বেও একই অবস্থা। আর হুগলি কি বলছে? হুগলিতে বিজেপি কিছুটা জমি শক্ত করেছে। গতবার 18টি আসনের মধ্যে 4টে জিতেছিল তারা। এবার এক্সিট পোলের ইঙ্গিত সেটা বেড়ে 7টা হতে পারে। এটা বিজেপির জন্য স্বস্তির খবর ঠিকই, কিন্তু আসল খেলা যেখানে হওয়ার কথা ছিল, সেই 2 24 পরগনার কি হাল? উত্তর আর দক্ষিণ 24 পরগনা মিলিয়ে মোট 64টি আসন, উত্তরে 33 আর দক্ষিণে 31। এই 64টা আসন মানে বুঝতেই পারছেন যে এই দুই দুর্গ দখল করবে নবান্নের অর্ধেক চাবি তার হাতেই চলে যাবে। বিজেপিকে এখানে শীত কাটতে পারলো। পরিসংখ্যান বলছে গতবার এই দুই জেলা মিলিয়ে বিজেপি পেয়েছিল মাত্র 5টি আসন, এবার সেটা বেড়ে 9 বা 10 হতে পারে। অর্থাৎ আসন সংখ্যা দ্বিগুণ হচ্ছে ঠিকই, কিন্তু তৃণমূলের বিপুল সাম্রাজ্যে তাতে খুব একটা বড় ধস নামছে না। 58 থেকে কমে তৃণমূল হয়তো 54 বা 55-তে দাঁড়াবে। এবার চলুন পূর্ব বর্ধমান। এই জেলা রেকর্ড করেছে 95% ভোট দিয়ে। গতবার এই জেলায় বিজেপি 0 ছিল। এখানকার 16টি আসনের মধ্যে এবার বড় জোর 2টি আসনে তৃণমূলকে দুর্বল দেখাচ্ছে, যেখানে বিজেপির খাতা খোলার সম্ভাবনা রয়েছে। বাকি সব জায়গায় ঘাসফুলি দাপিয়ে বেড়াচ্ছে। এবার একটু ক্যালকুলেটর নিয়ে বসা যাক। গতবার এই দফার আসনগুলোতে তৃণমূল জিতেছিল 123টিতে আর বিজেপি মাত্র 18টিতে। এবার হিসেব বলছে বিজেপির মুনাফা বাড়ছে, কিন্তু তৃণমূলের লোকসানটা সেভাবে হচ্ছে না। সবচেয়ে মজার জায়গা হলো ভোট শতাংশ। গতবার তৃণমূল পেয়েছিল 48% আর বিজেপি 37%। এবার ট্রেন্ড বলছে বিজেপির ভোট ব্যাংক 3% বাড়তে পারে আর তৃণমূলের 3% কমতে পারে। কিন্তু এখানেই টুইস্ট, এই যে এসআইআর সহ নানান ইস্যুতে কড়া নজরদারির ফলে ভোট কাটার একটা চেষ্টা হয়েছিল, তার উল্টো প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। বহু জায়গায় বাড়তি ভোটের প্রবণতা এমন জায়গায় পৌঁছেছে যে শেষমেশ দেখা যেতে পারে তৃণমূল সেই 48% ভোটে আবার ফিরে এসেছে। ভোট শতাংশের গোলক ধাঁধায় না হারিয়ে চলুন এবার একটু বাংলার উত্তরের দিকে নজর দিই। বিজেপি যদি কোথাও বাজি ধরে থাকে তবে সেটা উত্তরবঙ্গ। কোচবিহারের 9টা, আলিপুরদুয়ারের 4টে, জলপাইগুড়ির 7টা, দার্জিলিং এর 5টা আর মালদহের 11টা। এই 36টা আসনই কিন্তু বিজেপির তুরুপের তাস। হিসেব বলছে এই 36টা আসনের মধ্যে 30টাই চলে যেতে পারে বিজেপির পকেটে। অর্থাৎ উত্তরবঙ্গে গেরুয়া ঝড় এবারও অব্যাহত। এখানেই শেষ নয়, মুর্শিদাবাদেও বিজেপি এবার একটু জমি পেয়েছে। গতবার যেখানে মাত্র 2টো আসন ছিল, এবার সেটা 5-এ গিয়ে ঠেকতে পারে। আর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর 10টি আসনের লড়াইয়ে আগে যেখানে তৃণমূল 7 থেকে 9টা আসন অনায়াসেই বের করে নিত, এবার সেখানে কড়া টক্কর, 5-5 হওয়ার প্রবল সম্ভাবনা। উত্তর যদি বিজেপির হয়, দক্ষিণবঙ্গ যেন তৃণমূলের এক দুর্ভেদ্য দুর্গ। মেদিনীপুরের 2 জেলা মিলিয়ে 30টি আসনের মধ্যে 20 থেকে 22টিতেই ঘাসফুল ফুটছে। এবার হুগলি, হাওড়া আর কলকাতাকে এক সুতোয় গাঁথুন। এই 3 জেলা মিলিয়ে মোট 45টি আসন। গতবার তৃণমূল এই 45টির মধ্যে 41টি জিতেছিল। এবার হয়তো তাদের কয়েকটা আসন কমবে, হয়তো 36টিতে এসে থামবে। অন্যদিকে বিজেপি গতবারের 4টি আসনের তুলনায় এবার সংখ্যাটা বাড়িয়ে 9 করতে পারে। তার মানে কি দাঁড়ালো? বিজেপি তাদের শক্ত ঘাঁটিগুলোতে আরো শক্তিশালী হয়েছে, কিছু নতুন জায়গাতেও থাবা বসিয়েছে। কিন্তু তৃণমূলের যে ভোট ব্যাংক বা তাদের জেতার যে মূল জায়গাগুলো, সেখানে কি বিজেপি বিশেষ আঁচড় কাটতে পারছে না? গতকাল রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা ইঙ্গিত দিয়ে গেলেন, 2/3। কথাটা ভিড়ের আওয়াজে ঢাকা পড়ে গেল ঠিকই, কিন্তু বার্তাটা স্পষ্ট। তিনি জানেন লড়াই কঠিন, তবু সংখ্যাটা ছুড়ে দিলেন আত্মবিশ্বাস দেখানোর জন্য, বা হয়তো মনোবল ধরে রাখার জন্য। পশ্চিমবঙ্গের 294 আসনের বিধানসভায় 2/3 মানে প্রায় 194 থেকে 195টি সিট। অথচ বাস্তব ছবিটা অন্য কথা বলছে। গতবার তৃণমূল পেয়েছিল 215, বিজেপি 77। এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তৃণমূল নামছে 200-র নিচে, বিজেপি উঠছে 100-র আশেপাশে। এটা স্রেফ সংখ্যা নয়, এটা পলিটিক্যাল মোমেন্টাম।
যেখানে একজন হারাচ্ছে আরেকজন ঠিক সেই জায়গায় গেইন করছে। বিজেপি 100 পার করতে পারলেও সেটা শুধু সংখ্যা হবে না, এটা হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা স্ট্রাকচারাল শিফট। এখন খেলা শুধু কে জিতবে তা নয়, কতটা মার্জিনে জিতবে আর কে কতটা জায়গা হারাবে সেটাই আসল গল্প। খেলাটা আবেগের নয়, ক্যালকুলেশনের। আমাদের ক্যালকুলেশন বলছে এবার বিজেপি যেমন নতুন জায়গায় ঢুকছে, আবার কিছু পুরনো জমি ধরে রাখতে হিমশিম খাচ্ছে। রইল ভোট পার্সেন্টেজ। বিজেপি বাড়ছে আনুমানিক 2.5 থেকে 3%, তৃণমূল কমছে প্রায় 3.3 থেকে 5%। কিন্তু টুইস্টটা অন্য জায়গায়, মোট ভোটিং বেড়ে 95% ছুঁই ছুঁই। ফলে এই ওঠানামার পরেও তৃণমূল কংগ্রেসের শেয়ার ঘুরে ফিরে 45 থেকে 46% কাছাকাছি থাকার সম্ভাবনা। সোজা করে বললে তৃণমূল কংগ্রেস এখনো এগিয়ে, তবে আগের মতন কমফোর্ট জোনে নেই। অন্যদিকে বিজেপি উঠছে, কিন্তু ঢেউটা এখনো সুনামি হয়নি। বিজেপির ভোট শেয়ার সর্বোচ্চ 42% ছুঁতে পারে, তবে বাস্তবিক গড়টা 40%-এর আশেপাশেই ঘোরাফেরা করবে। এই ভোটকে সিটে কনভার্ট করলে ছবিটা দাঁড়াচ্ছে 108 থেকে 109টি আসন, প্লাস মাইনাস 5 ধরুন, কারণ শহুরে কিছু আসনে মার্জিন খুব টাইট। গ্রামে এই ভ্যারিয়েশন কম, সেখানে তৃণমূলের জয়ের মার্জিন বরং বেশি হতে পারে। মানে কি, বিজেপি প্রায় 30 থেকে 31টা আসন বাড়াচ্ছে, কিন্তু একই সঙ্গে তৃণমূল কংগ্রেস 215 থেকে নেমে 181 থেকে 182, অর্থাৎ প্রায় 25 থেকে 30টা আসন হারাতে পারে। চূড়ান্ত ছবিটা এমন হতেই পারে, বিজেপি 108 থেকে 109, তৃণমূল কংগ্রেস 181 থেকে 182। এতক্ষণ যা বললাম সবটাই গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে একটা সম্ভাবনা। 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে আমাদের, আপনাদেরও। লক্ষ্য রাখুন এর মাঝখানে বড় কিছু ঘটে যায় কিনা, লক্ষ্য রাখুন এবং সতর্ক থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।